বিশ্বাসঘাতকতা করলে ডক্টর ইউনূসকে ছেড়ে কথা বলবো না, বলছেন সার্জিস। জানাবো রাজশাহীতে মিলছে না বোতলজাত সয়াবিন। ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বলছেন মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো মাথাপিছু জাতীয় আয় ভারত পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বাসঘাতকতা করলে ডক্টর ইউনূসকেও ছেড়ে কথা বলবো না, বলছেন সার্জিস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, পুলিশ, সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার সবাইকে অনুরোধ করতে চাই, আমরা কোনো দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নই। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় আপনারা কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর ইউনূসও যদি হন, তাকেও আমরা ছেড়ে কথা বলবো না। সার্জিস আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। এই বাংলাদেশের জনগণ তার বিচার করবে। এখনো আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সার্জিস বলেন, 24-এর অভ্যুত্থানের 4 মাস পেরিয়েছে। খুনি হাসিনার অন্যতম দোষ নাটোরের খুনি এমপি শিমুল আজও আমাদের সামনে রয়েছে। আজও পাবনার সাইড চেয়ারম্যান, এই বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে, অথচ এই খুনিরা প্রকাশ্যে আমার ভাইদেরকে পুড়িয়ে মেরেছে, গুলি করে হত্যা করেছে। তাহলে বাংলাদেশের ওই বিচার ব্যবস্থা, পুলিশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, যে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা উপদেষ্টা, পুলিশ সুপার, আইজিপি, ডিআইজি, বিভাগীয় কমিশনার, তাদের রক্তের সঙ্গে এই বেইমানি কিভাবে সম্ভব? তিনি বলেন, এই গণহত্যার সঙ্গে আমরা পুরো বাংলাদেশের পুলিশ বাহিনীকে জড়িয়ে দেব। এই দায়সারা কথা আমরা কখনো বলবো না। খুনি হাসিনা হুকুম দিয়েছে বলে আমি গুলি করেছি। হাসিনা যদি গুলি চালানোর হুকুম দেয়, তাহলে একজন ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে আপনার বিবেকবোধ, দেশের প্রতি যে আপনি শপথ নিয়েছেন, সেই মনুষ্যত্ব, সেই বিবেকবোধ কোথায় ছিল? যারা ওই বিবেকবোধকে, মনুষ্যত্বকে জাজমেন্টটুকু করতে পারেননি, যে কতিপয় পুলিশ সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও, ছবি, ডকুমেন্টগুলো পাওয়া যায়, তাদের কোনো বিচার হচ্ছে না। ওই কতিপয় পুলিশ সদস্যকে পোস্টিং এর নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। খুনের শাস্তি কি বদলি? খুনের শাস্তি কি এক জেলা থেকে আরেক জেলায় বদলি? সার্জিস আলম বলেন, এই বাংলাদেশে আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক পুলিশ সদস্য, পুলিশের দায়িত্বপ্রাপ্ত অনেক অফিসার সেই মামলাগুলো নিচ্ছে না, যে মামলাগুলো তাদের পুলিশের বিভিন্ন সদস্যের নামে রয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশে ওই মামলাগুলো বিভিন্ন জায়গায় পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ওই খুনি যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অনেকটা টাকার বিনিময়ে, ম্যান পাওয়ারের বিনিময়ে বাঁচানোর জন্য তারা টাকার বিনিময়ে নেগোসিয়েশন করছে। পুরো দেশের বিভিন্ন জায়গায় দেখতে পাই মামলা বাণিজ্য। এই মামলা বাণিজ্যের সঙ্গে যেমন রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীরা জড়িয়ে রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ নতুন করে আবার কতিপয় পুলিশ সদস্য টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলায় নেগোসিয়েশন করছে। আমরা কোনোদিনও এই গণহত্যার জন্য বাংলাদেশের পুরো পুলিশ বাহিনীকে দায়ী করব না, কিন্তু যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। সে যেই হোক, তার পরিচয় যাই হোক, আমাদের কাছে পরিচয় মুখ্য নয়। তার একমাত্র পরিচয় আমাদের কাছে সে খুনি, সে একজন হত্যাকারী। রাজশাহীতে মিলছে না বোতলজাত সয়াবিন। দাম বাড়ানোর পরও রাজশাহীতে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। বিশেষ করে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছে না দাম বাড়ার 7 দিন পরও। রাজশাহীর বিক্রেতারা আগের মতোই বলছেন তাদের কাছে সরবরাহ কম। অন্যদিকে ভোক্তা ক্রেতাদের অভিযোগ, বর্ধিত দামেও মিলছে না বোতলজাত সয়াবিন। না চাইলেও তারা বাধ্য হয়ে কিনছেন খোলা সয়াবিন তেল, যা খুচরা বিক্রি হচ্ছে 180 টাকা লিটার। খোলা সয়াবিনের স্বাস্থ্যহানির আশঙ্কা করছেন তারা। এদিকে রাজশাহীর সাহেব বাজার সহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গত 15 নভেম্বরের আগে সয়াবিন তেলের 1 লিটারের বোতল বিক্রি হচ্ছে 167 টাকায়। অন্যদিকে 5 লিটার সয়াবিনের বোতল বিক্রি হচ্ছে 818 টাকায়। গত 9 ডিসেম্বর সরকারিভাবে লিটার প্রতি দাম 8 টাকা বাড়ানোর পর খুচরায় 1 লিটারের বোতল 175 এবং 5 লিটারের বোতল 875 টাকায় বিক্রির কথা। রাজশাহীতে এই দামে সয়াবিন তেল মিলছে না বলে ক্রেতাদের অভিযোগ। রাজশাহীর মাস্টারপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদ বলেন, দাম বাড়ানোর আগে বোতলজাত সয়াবিন বাজার থেকে একদম উধাও হয়ে গিয়েছিল। দাম বাড়ানোর পর কিছু দোকানে বোতলজাত সয়াবিন মিললেও বর্ধিত দামে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, সকালে রাজশাহীর সাহেব বাজার ও আরডিএ মার্কেটের মুদি দোকানগুলোতে 1 লিটারের বোতলে নেওয়া হচ্ছে 180 টাকা। খোলা সয়াবিনে প্রতি লিটার বিক্রি হচ্ছে 180 টাকা। অন্যদিকে 5 লিটার বোতলের দাম নেওয়া হচ্ছে 885 টাকা। সরকারি দামের চেয়ে প্রতি লিটারে 5 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। নগরীর সাহেব বাজারের মুদি দোকানের শরীফ উদ্দিন জানান, দাম বাড়ার পরও চাহিদা মতো সয়াবিন তেল সরবরাহ দিচ্ছে না উৎপাদক কোম্পানিগুলো।
সরবরাহ না পাওয়ায় ক্রেতাদের ফিরিয়ে দিতে হচ্ছে। সয়াবিন তেল কোম্পানিগুলোর স্থানীয় পরিবেশক, ডিলার ও মার্কেটিং অফিসাররা বলছেন, আগের মজুদ তেল বিক্রি শেষ হলে নতুন তেল বাজারে আসবে। কোম্পানিগুলোতে উৎপাদন ও পরিশোধন সমস্যা থাকায় তাৎক্ষণিক সয়াবিন সরবরাহ বাড়ানো যাচ্ছে না। নগরের আরডিএ মার্কেটের মুদি দোকানি মোজাম্মেল হক বলেন, অধিকাংশ দোকানেই বোতলজাত সয়াবিন সরবরাহ নেই। আগের সরবরাহ থেকে যাদের কাছে কিছু মজুদ আছে তারা কিছুটা বেশি দামে বিক্রি করছেন। বোতলজাত সয়াবিনের সংকট থাকায় খোলা তেল বিক্রি বেড়েছে, তবে খোলা তেলেও লিটারে কয়েক টাকা বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা। কোম্পানি ও পরিবেশকরা বলছেন, রোববার অথবা সোমবার নাগাদ সরবরাহ শুরু হবে, তখন সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল পাওয়া যাবে। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, ইতিমধ্যে আমরা বিভিন্ন কোম্পানির পরিবেশক ও ডিলারদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের বলেছেন দ্রুত বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হবে। সারা দেশে সরবরাহ স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে। এরপরও আমরা নিয়মিত খোঁজ খবর রাখছি। ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বলছেন মামুনুল হক। ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের দুটি ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসন আর অন্যটি ধর্মনিরপেক্ষতা। গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতীয় আগ্রাসনকে প্রকৃত অর্থে রুখতে হলে ৭২-এর সংবিধানের ধর্মনিরপেক্ষতা ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে। এটা যদি করা যায় তাহলে ইসকন ফিসকন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না। তিনি আরো বলেন, ভারতের এই বিষ বৃক্ষের শেকড় যদি এদেশের মধ্যে থেকে যায় তাহলে চিৎকার চেঁচামেচি করে ভারতের গোলামি থেকে মুক্তি পাবেন না। বাংলাদেশের সংবিধান থেকে ভারত থেকে আমদানি করা ধর্মনিরপেক্ষতা মতবাদ বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। তিনি আরো বলেন, 1970 সালে নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক এবং ভালো কাজ করেছিলেন। 72 সালে সংবিধান তৈরি করে ইসলামিক রাজনীতি নিষিদ্ধ করেন। তিনি জাতিসংঘে যে কথা দিয়েছেন সেই ওয়াদা ভঙ্গ করে জাতিসংঘে বেইমানি ও বিশ্বাসঘাতকতা করেছেন। 47 সাল থেকে 71 সাল পর্যন্ত কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব ও আওয়ামী লীগ সহ ধর্মনিরপেক্ষতার কথা বলেননি। মাথাপিছু জাতীয় আয়, ভারত পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে। করোনা মহামারী ও বৈশ্বিক মন্দার প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা স্থবির হলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার একেবারে নেতিবাচক ধারায় যায়নি। প্রবৃদ্ধি হয়েছে, তবে তা ছিল ধীরগতির। আলোচনার সময় আগের তুলনায় উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধির ধারা ধীরগতি রয়েছে। এদিকে জাতীয় মাথাপিছু আয়ের দিক থেকে গত 2 যুগের ব্যবধানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি বেড়েছে। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার থেকে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারী ও বৈশ্বিক মন্দায় বিশ্ব অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে। অনেক স্বল্প আয়ের দেশ ঋণ সংকটে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যে ধারা এখন অব্যাহত রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার একেবারে নেতিবাচক ধারায় যায়নি, তবে তা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। 2019-20 অর্থ বছরের প্রবৃদ্ধি 4.5% নেমে আসে। 2020-21 অর্থ বছরে তা আরো কমে 3.4% নেমে যায়। পরবর্তী 2 বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ক্ষেত্রে গতি অর্জন করে। 2021-22 অর্থ বছরে তা বেড়ে 7.1% দাঁড়ায়। কিন্তু 2022-23 এবং 2023-24 অর্থ বছরে প্রবৃদ্ধির হার আবার ধীর হয়ে আসে। চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির হার 4% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।